আচ্ছা, ফয়সাল কই আর লোকজন কই? আজকে তো কম কেন? জি স্যার। কই ওরা সবাই কই আজকে? এত দেরি করে কেন? নাদিম তো আইছে, নাইমা আয় নাই। হ্যাঁ, নাদিম আসছে। প্লাবন আইছে। এমনিতেও তো আজকে দেরি করে শুরু করলাম, তাই না? জি স্যার। তোদের তো আসার কথা ছিল এতক্ষণে। আই পড়বে না 5 মিনিটের মধ্যে। এই অনার্স সেকেন্ড ইয়ার, হ্যাঁ? হ্যাঁ। অনার্স দ্বিতীয় বর্ষের কিন্তু ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, হ্যাঁ? এখন তোমাদের অনেকের আছে যাদের ইমপ্রুভমেন্ট আছে, তারা ওই ফর্ম ফিল আপ করে নিও। ফর্ম ফিল আপের সময় কিন্তু খুবই কম এবং খুব দ্রুততার সাথে পরীক্ষাটা হয়ে যাবে আশা স্যার করা যায়। ফর্ম ফিল বলো। আপের শুরু কবে থেকে? ফর্ম ফিল আপের তারিখ হচ্ছে 10 তারিখ থেকে, তার মানে আজকে কত তারিখ? 7 তারিখ। আজকে 7 তারিখ, 10 তারিখ থেকে শুরু হবে 31 তারিখ পর্যন্ত। আচ্ছা 3 সপ্তাহ। মানে হ্যাঁ, অর্থাৎ তার 2 দিন পরেই, আজকে 7 তারিখ তো, মানে 2 দিন পরেই আর কি, 10 তারিখ থেকে 10/7, হ্যাঁ, 10/7 তারিখ থেকে ফর্ম পূরণ শুরু হবে আর হচ্ছে 31 তারিখে শেষ, এবং স্যার পরীক্ষাও হবে অত্যন্ত দ্রুততার সাথে। ওটা কি ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হবে না আগে? না, এখন ফার্স্ট ইয়ার পরীক্ষা শেষ না হলে তো আর হবে না, তবে ফার্স্ট ইয়ার পরীক্ষাও খুব দ্রুততার সাথে শেষ হয়ে যাবে। এরপরে তোমাদের পরীক্ষা শুরু হবে। ফার্স্ট ইয়ার পরীক্ষা শেষ হওয়ার হয়তো 20 দিনের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো এর মধ্যে সাবজেক্ট প্রতি তোমাদের যাদের ইমপ্রুভমেন্ট আছে, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিবা, ঠিক আছে? জয় তো বলো। প্রবেশ করতে পারতেছ না। কে জয়? হ্যাঁ, আহ, জয় তো রিকোয়েস্ট পাঠায়নি, আমি কিভাবে অ্যাকসেপ্ট করবো? নাইমা আসলো এই মাত্র। ওই যে স্যার লিঙ্কটা দিয়েছি না, ওখানে ক্লিক করলেই তো চলে আসে। ওর হয়তো জয়ের একটু সমস্যা আছে নেটওয়ার্কে। স্যার জি, ফয়সাল বলো। ইমপ্রুভের ওই সাবজেক্ট প্রতি কত টাকা? এইটা কম, 1350 ধরে নাকি এক সাবজেক্ট? এক সাবজেক্ট। 1300, 1350 এর মধ্যে, 1300 থেকে 1350, এটা এরকম হবে আর কি, হ্যাঁ। 10 তারিখের পরে শুরু নাকি? 10 তারিখের পর থেকে শুরু হবে। আর এরপরে যত সাবজেক্ট বাড়বে 200 থেকে 300 টাকা করে বাড়তে থাকে। কোনো কোনো কলেজ 200, কোনো কলেজ 300 নেয়, তবে আমাদের কলেজ হয়তো সম্ভবত 200 টাকা করেই বাড়াবে, ঠিক আছে? স্যার আমাকে তো বেতন তো অনেক বেশি অন্যান্য কলেজ থেকে। উম, এগুলো আসলে এই প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলো, হ্যাঁ, কারণ একে তো এখানে স্যার আসলে করা লাগে, দরখাস্ত মরখাস্ত কি করা লাগে। হ্যাঁ, দরখাস্ত করা লাগে। তুমি অন্য কলেজে যদি কম থাকে, তাদের তোমাদের তো প্রসেসটা বলে দিয়েছি। অন্য কোনো কলেজ যদি আমাদের থেকে কম নিয়ে থাকে, তবে তাদের একটা মানে নিবা, মানে সেই কলেজের যে পরীক্ষার ফিস এর জন্য একটা নোটিশ দিয়ে থাকে না, ওই হ্যাঁ নোটিশটা জাস্ট ফটোকপি করে এনে স্যারকে দিলেই তো বলতে পারো যে স্যার, সবই সরকারি কলেজ, তাদের কলেজে কম নিচ্ছে, আমাদের কলেজে কেন বেশি নেওয়া হচ্ছে। তো সমস্যা স্যার হয়েছে বিষয়টা স্যার। তখন বিবেচনা করবেন আর কি, হ্যাঁ। স্যার যারা চাকরি তবে আমার মনে হয় না যে বেশি নেয়, সব কলেজ একই রকম। হ্যাঁ, বলো। যারা চাকরি পেদা করে স্যার ওগুলো তো সমস্যা না, ওরা তো আইয়ে দিয়ে দেয়। তুমি তো টিউশনই করো, তুমি টিউশনই করো না, তোমার সমস্যা কি? অনার্স পড়ো একটা ছেলের, এটা এরকম সমস্যা থাকে? টিউশনি সবাই যিনি করবো দেখবো ঠিক হয়ে যাবে। সবাই তো স্যার এক না, তাহলে তো হ্যাঁ, দরকার তাই তো এক একজন না, এক এক রকম। ছাত্র জীবনটা একটু কষ্ট করা উচিত।
তা না হলে আসলে ভালো জায়গায় পৌঁছানো যায় না। দেখো, যারা সফল হয়েছে এদের অধিকাংশরাই অনেকটা কষ্ট করেই সফল হয়েছে। যাদের বাবা প্রচুর পরিমাণে টাকা পয়সা দিয়েছে, কোনো কষ্ট করতে হয় নাই, প্রাইভেটের পর প্রাইভেট পড়ছে, এদের সফলতার হার খুবই কম। কিন্তু যারা দেখো বাবা মা সাপোর্ট দিতে পারে নাই, প্রাইভেট পড়তে পারে নাই ঠিক মতো, নিজেরা চেষ্টা করে করে যেটুকু অর্জন করেছে, এরকম স্টুডেন্ট দেখবা সফলতার সম্ভাবনা প্রায় ক্ষেত্রে বেশি, এবং প্রায় 99% ছেলেমেয়েরা এভাবেই সফল হয়। হ্যাঁ, সুতরাং এই সমস্যা সবাই, শুধু তোমার না, তোমার আগে যারা পড়ালেখা করছে সফল হয়েছে সবারই সমস্যা ছিল, এটা ভবিষ্যতেও থাকবে। এবং যারা এই সমস্যাটা ফেস করে তাদের সফলতার হারও অনেক বেশি। ঠিক আছে? আর এর মধ্য দিয়েই মোটামুটি ভাবে যেতে হবে একটা পজিশনে আর কি সবাইকে। ফয়সাল, জি সমস্যাটা স্যার। তোমার নতুন না, এই সমস্যাটা তোমার নতুন না, এটা অনেক পুরনো সমস্যা। ঠিক আছে? তো এটা স্যার হতাশ হওয়ার কিছু নেই, স্যার এর 1.5 মাস মধ্যে দিয়ে যেতে হবে। বলো। পড়া যাবে না? হ্যাঁ, আপনাদের ওই যে ট্রেনিং এর পরে কি অফলাইনে পড়া যাবে না? অবশ্যই অবশ্যই যাবে, এবং ট্রেনিং এর পরেই আমি অফলাইনে শুরু করবো আর কি। তাহের আসছে কেন, এখানে বুঝতে কি খুব বেশি সমস্যা হচ্ছে? খুব বেশি না সমস্যা স্যার, অফলাইনে পড়া তো অফলাইনে পড়ে। হ্যাঁ, অফলাইনে পড়াটা তো অবশ্যই কার্যকর। তো যাই হোক, আমরা শুরু করি, আমার ট্রেনিং এর পর ইনশাল্লাহ আমরা আবার অফলাইনে শুরু করবো। ঠিক আছে? হ্যাঁ এই জায়গায় তো আবার স্যার, আপনার হাতে training কলমে কোথায় হইতেছে হবে? না। হ্যাঁ, ওটা স্যার আপনার ট্রেনিং কোথায় হবে, মানে এই বরিশালে না ট্রেনিংটা কোন জায়গায়? ট্রেনিংটা বরিশালে, 45 দিনের ও, একটা ট্রেনিং, সম্ভবত বরিশালে এখন পর্যন্ত মনে হচ্ছে, বরিশালে, আবার ঢাকায়ও হতে পারে, আমি শিওর না। হ্যাঁ, ঠিক আছে স্যার, শুরু করেন। 15 তারিখ পর্যন্ত হ্যাঁ, আমরা শুরু করি। ও, জয় আসছে, হ্যাঁ। করাই তোমার শুরু করবে। আমরা কত পর্যন্ত করছিলাম মনে আছে আমাদের? কত নম্বর করছিলাম আগের দিন? ছাব্বিশ স্যার। ছাব্বিশ নাম্বার করা হয়েছিল, আজকে আমরা করবো হচ্ছে 27 নাম্বার। আচ্ছা, 27 নাম্বার আমাদের দরকার নেই তো? 27 নাম্বার, 28 নাম্বার এগুলো আমাদের দরকার নেই। আমি স্ক্রিনটা শেয়ার করি তোমাদের সাথে, তাহলে তোমাদের দেখতে আরো সুবিধা হবে, অনেকের কাছে শীট নাই। পিজিএফ দিয়েন স্যার, পিডিএফ তো দিয়েছি আমি, পিডিএফ পাওনি? পিডিএফ দিয়েছে তো। পোস্টার হ্যাঁ? দিয়ে দেবো না কাউ, না কারণ পাই নাই। কেন পাওনি? আমি তো হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি তোমাদের। দিয়েছে তো হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে লিংক দিয়ে দিচ্ছি, লিংকে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে। ওইটা ডাউনলোড করে আরে, দেবেন। হ্যাঁ, ওখান থেকে আরে, ডাউনলোড করে নিবা। আমি দুইটা দিয়েছি, একটা হলো তোমাদের ওই যে, ভিডিও হ্যাঁ স্যার। স্যার, ক্লাসের ভিডিও হ্যাঁ, লিংক আর ভিডিও মেল। দিয়েছিলাম। হ্যাঁ, আর একটা হচ্ছে বইয়ের লিংক, এই দুইটা দিয়েছি, তো ওখান থেকে তো নিতেই পারো। আচ্ছা, আমরা এবার 30 নম্বরটা শুরু করি। এখানে অনেক অঙ্ক আমরা কিছু গ্যাপ দিয়ে করি, যেগুলো ইম্পর্টেন্ট আমাদের জন্য সেগুলোই আমরা করি। ঠিক আছে?
তো এই অঙ্কটা দেখো 30 নম্বরে বলছে এ ব্যাগ কন্টেইন 7 রেড 6 গ্রিন অ্যান্ড 5 ব্ল্যাক বলস। A ball is taken at random from the bag এবং ওই ব্যাগ থেকে একটা বল উঠানো হলো। What will be the probability that আমাদের সম্ভাব্যতা বের করতে হবে the ball will be black or green, বলটা ব্ল্যাক হবে এবং গ্রিন হবে তার সম্ভাবনা কত। এই তো তো বলের অঙ্ক যখন আমাদের সামনে আসবে তখন আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটি হলো যে কোন বল কয়টা করে আছে সেটা আগে আমরা যোগ করে দেখে নেব। তো এখানে 30 নম্বর অঙ্ক। প্রথমে দেখো কি কি বল কয়টা করে আছে সেটা আমরা এখানে লিখবো। প্রথমে রেড বল আছে হচ্ছে 7টা, গ্রিন বল আছে কয়টা 6টা, ব্ল্যাক বল আছে হচ্ছে 5টা। আমরা এবার টোটাল করে ফেলবো। টোটাল বল কয়টা হলো 7 প্লাস 6 প্লাস 5 ইকুয়াল টু 18। এবার দেখো এখানে বলছে এ বল ইজ টেকেন ফ্রম এট র্যান্ডম ফ্রম দ্য ব্যাগ থেকে একটা বল উঠানো হলো। সো আমরা এখানে লিখতে পারি এ বল ইজ টেকেন ফ্রম দ্য ব্যাগ। তার মানে ব্যাগ থেকে জাস্ট একটা বল উঠানো হলো। ঠিক আছে, 1 নম্বরে লিখবো কি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং ব্ল্যাক অর গ্রিন। তো আমরা এখানে লিখতে পারি দ্য প্রবাবিলিটি অফ গেটিং ব্ল্যাক অর গ্রিন। সমান একটা বল উঠানো হবে, বলটা ব্ল্যাক হবে অথবা গ্রিন হবে। তো অর থাকলে আমরা কি লিখি মাঝখানে কি বলতে পারো? অর থাকলে প্লাস লিখি, রাইট? হ্যাঁ, কোনটা? অর থাকলে আমরা প্লাস লিখবো আর এন্ড থাকলে আমরা লিখবো গুণ। তো প্রথমে আমরা দেখবো যে ব্ল্যাক হওয়ার সম্ভাবনা কত। একটা বল উঠাবো, বলটা ব্ল্যাক হওয়ার সম্ভাবনা। এখন ব্ল্যাক হতে গেলে ব্ল্যাক আছে কয়টা আমাদের সেটা দেখতে হবে। এখানে 5টা বল আছে, 5টা থেকে একটা বল আসতে হবে। হ্যাঁ, তাহলে 5 C1 ডিভাইডেড 18 C1। অর থাকলে আমরা প্লাস লিখবো মাঝখানে, আর গ্রিন থাকলে আমরা কি লিখবো? একটা গ্রিন বল ওঠার সম্ভাবনা। এখন গ্রিন বল উঠতে গেলে আমাদের গ্রিন বল কয়টা আছে সেটা দেখতে হবে। আছে কয়টা? 6টা, তাই না? তাহলে এখানে লিখবো 6 C1 ডিভাইডেড 18 C1। এই তো। এবার এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে হবে 5/18 প্লাস 6 ডিভাইডেড 18। আমরা এক লাইনে করে দিলাম। এখানে 18 হবে লসাগু। 5 প্লাস 6 ইকুয়াল টু 18। আর এখানে কত হয়? 11/18। এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এটুকু হলো অঙ্ক। কারো কোনো সমস্যা আছে কিনা? না স্যার। এবার আমরা চলে যাব হচ্ছে 31 নম্বর অঙ্কে। 31 নম্বর অঙ্কে দেখো ডাইজের অঙ্ক। ডাইজের অঙ্ক এখানে দরকার আছে কিনা? আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাই নাকি? এগুলো আমাদের খুব একটা দরকার নেই।
এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 33 নাম্বার। অঙ্কটা দেখ, বলছে এ বক্স কন্টেইনস 7 red and 5 white, 7 red, 5 white and 4 black ball, blue balls। তার মানে একটা ব্যাগে 7টা লাল বল, 5টা সাদা বল এবং 4টা ব্লু বল আছে। 3 balls are drawn by turn, 3টা বল উঠানো হলো বাই টার্ন। মানে কি এই বাই টার্ন মানে কি? আগের দিন বলেছিলাম, কে বলতে পারো? বাই টার্ন পর্যায়ক্রমে, তাই না? হ্যাঁ, একবারে মানে এটা উঠানো যায় কিন্তু দুই ভাবে। ধরো তুমি টোটাল বলগুলো একবারে উঠিয়ে নিলে, 3টা বল একসাথে, তাই না? এই একটা ভাবে উঠানো যায়। আরেকটা কি হচ্ছে তোমার এক একটা করে, একটা বল উঠালাম, দেখলাম, নিজের কাছে রেখে দিলাম, এক একটা করে, মানে দুইটা ভাবে উঠানো যায়। প্রথমত হচ্ছে 3টা বল একসাথে উঠালাম, এই একভাবে। আরেকটা ভাবে কি এক একটা করে বল উঠানো হয়, এটা। তো বলছে হোয়াট ইজ, এখানে বলছে বাই টার্ন মানে পর্যায়ক্রমে এক একটা করে বল উঠানো হয়েছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং, হচ্ছে এখানে রেড, হোয়াইট অ্যান্ড ব্লু রেসপেক্টিভলি। তো এই বল যে উঠানো হবে, এই বলগুলো পর্যায়ক্রমে কি হবে? প্রথম বলটা হবে রেড, দ্বিতীয় বলটা হবে হোয়াইট এবং তৃতীয় বলটা হবে কি ব্লু। তার সম্ভাবনা বের করতে হবে। এখানে একটা বিষয় আমাদের আরো মনে রাখতে হবে, সেটি হলো এই যে বল উঠানো দুইটা পদ্ধতিতে উঠানো যায়। এক নম্বর হলো রিপ্লেসমেন্ট, আর নট রিপ্লেসমেন্ট, বা উইথ রিপ্লেসমেন্ট আর উইদাউট রিপ্লেসমেন্ট বলতে পারি, বা এখানে যেমনটা আছে নট রিপ্লেসমেন্ট, আর জিপি নট রিপ্লেসমেন্ট, বা রিপ্লেসিং নট রিপ্লেসিং, বা উইথ রিপ্লেসমেন্ট বা উইদাউট রিপ্লেসমেন্ট, জিনিসটা একই। উইথ রিপ্লেসমেন্ট এবং উইদাউট রিপ্লেসমেন্ট বিষয়টা কি আমি একটু বলি। ধরো তুমি একটা বল উঠালে, সেই বলটা দেখলে কি বল, কি কালারের বল, দেখে আবার ওই যেখানে ছিল সেই পাত্রের মধ্যে ফেলে দিলে, ঠিক আছে? এটাকে বলা হবে উইথ রিপ্লেসমেন্ট, মানে যেখান থেকে আমি বলটা নিয়েছিলাম আবার ঠিক সেখানেই আমি রেখে দিলাম, এটাকে বলা হবে উইথ রিপ্লেসমেন্ট। এক্ষেত্রে কিন্তু ব্যাগে বলের সংখ্যা একটাও কমবে না। উইদাউট রিপ্লেসমেন্ট বলতে কি বোঝায়? ব্যাগ থেকে একটা বল উঠালাম, সেটা দেখলাম, এবার নিজের কাছে রেখে দিলাম, ব্যাগের মধ্যে আর ফেললাম না, এটাকে বলা হবে নট রিপ্লেসিং বা নট রিপ্লেসমেন্ট বা উইদাউট রিপ্লেসমেন্ট। এখন যখনই উইদাউট রিপ্লেসমেন্ট এর কথা আসবে, তখন কি হবে? ব্যাগের থেকে প্রত্যেকবার কি একটা করে বল কমতে থাকবে না? হ্যাঁ আমি একটা স্যার। বল উঠালাম, দেখলাম, নিজের কাছে রাখলাম, আর রিপ্লেসমেন্ট করলাম না, মানে ব্যাগের মধ্যে যে ছিল বলটা, আর ব্যাগের মধ্যে কোনো বল আমি রাখলাম না। তো এইগুলোকেই বলা হয় নট রিপ্লেসমেন্ট বা উইদাউট রিপ্লেসমেন্ট, ঠিক আছে? এই দুইটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে, একটা হলো উইথ রিপ্লেসমেন্ট আর একটা উইদাউট রিপ্লেসমেন্ট। আমার লেখাগুলি দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। কারোর কোনো সমস্যা হচ্ছে কিনা? কারোর সমস্যা হচ্ছে? সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এবার আমরা একটা অঙ্কে চলে যাই। তেত্রিশ নম্বর অঙ্ক। দেখো এখানে এক নম্বর বলছে রিপ্লেসিং আর নট রিপ্লেসিং। ওই যে বললাম একটা পাত্রে আহ হচ্ছে লাল বল আছে 7টা, 5টা সাদা বল এবং 4টা কালো বল আছে। 3টা বল উঠানো হলো বাই টার্ন মানে পর্যায়ক্রমে। এবার হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং, সম্ভাবনা বের করতে হবে বল 3টা লাল, সাদা এবং ব্লু হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে এটা যদি রিপ্লেসিং মানে পুনঃস্থাপন করে উঠাতাম তাহলে কেমন হবে, আর যদি পুনঃস্থাপন না করে উঠানো হয়, অর্থাৎ নট উইদাউট রিপ্লেসিং করে যদি উঠানো হয় তাহলে কেমন হবে, সেটা আমাদের একটু দেখাতে হবে। ওকে ভাই, তো বলের অঙ্ক যদি সামনে আসে, আমাদের প্রথম কাজটা কি হবে? মোট বল বের কোন, করো। রাইট, কোন বল কয়টা আছে আমরা সেটা যোগ করে মোট বলটা বের করবো। প্রথমে আছে কি রেড বল, তো আমরা রেড এখানে বল লিখি, 7। হ্যাঁ রেড বল, রেড বল আছে কয়টা এখানে? 7টা। 7টা। হোয়াইট হোয়াইট বল বল
5টা স্যার। ইকুয়াল টু 5টা। আর ব্লু বল ব্লু বল আছে 4টা। ইকুয়াল টু কয়টা? 4টা। তাহলে এখানে আমরা লিখতে পারি টোটাল বল কয়টা হলো? 5 আর 4 9 আর 7 16টা বল হলো, তাই না? এবার আমরা প্রথমে যেটা করব উইথ রিপ্লেসমেন্ট। 1 নম্বরে কি আছে দেখো তো, রিপ্লেসিং। তো আমরা সেটাই লিখি REPLACING। তার মানে কি? পুনঃস্থাপন করে। পুনঃস্থাপন করে মানে কি? আমি একটা বল উঠালাম, সেটা দেখলাম, আবার ওই পাত্রের মধ্যে ফেলে দিলাম, ব্যাস শেষ। এটা কি বলা হয়? পুনঃস্থাপন করা। তো এরকম যদি হয় তাহলে আমরা প্রবাবিলিটি কি আসবে? প্রবাবিলিটি P ইকুয়াল টু, বলছে কি 3টা বল পর্যায়ক্রমে উঠানো হবে, বল 3টি হবে। প্রথম বলটা হবে কি? রেড। তো প্রথম বলটা রেড হতে গেলে রেড বল আছে কয়টা আমাদের? 7টা। তাহলে এখানে হবে 7C1 ডিভাইডেড 16C1। প্রথম বলটা লাল হলো, লাল হওয়ার সম্ভাবনা। লাল হওয়ার সম্ভাবনা কি? 7C1 বাই 16C1। ঠিক আছে তো? কারণ কি, একটা বল উঠাবো, বলটা যদি লাল হতে হয় তাহলে দেখো এখানে রেড বল আছে কয়টা? 7টা। এই 7টা বল থেকে একটা বল আসতে হবে, এজন্য আমি লিখলাম 7C1। আচ্ছা, দ্বিতীয় বলটি কি হবে? হোয়াইট বল হোয়াইট। হোয়াইট বল আছে এখানে 5টা। তাহলে এখানে কি হবে? C1 5C1 ডিভাইডেড 16C1 ইন্টু তৃতীয় বলটা কি হবে? স্যার ব্লু। ব্লু বল আমাদের ব্লু বল আছে 4টা, তাহলে এখানে হবে 4C1 ডিভাইডেড 16C1। 16C1। ঠিক আছে? এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসবে 7 বাই 16 ইন্টু 5 ডিভাইডেড 16 ইন্টু 4 ডিভাইডেড 16। তো ইকুয়াল টু কি আসে? আমি যদি একবারে করি 16 ইন্টু 16 ইন্টু 16 ইকুয়াল টু 4096, তাই তো? আচ্ছা, এখানে হচ্ছে 7 ইন্টু 5 ইন্টু 4 ইকুয়াল টু 140। তাহলে কত হলো? 140 ডিভাইডেড 4096, 0.034। এটা হলো অ্যান্সার। এখন এটা হলো কি, যদি পুনঃস্থাপন করা হয় বা রিপ্লেসমেন্টের ক্ষেত্রে। এবার আমরা 2 নম্বরে দেখব নট রিপ্লেসিং। তার মানে যদি পুনঃস্থাপন না করা হয় তাহলে প্রবাবিলিটিটা কেমন হবে? প্রবাবিলিটি P ইকুয়াল টু, দেখো একটা বল উঠালাম, বলটি কি হতে হবে? প্রথমে লাল হতে হবে। দেখো আমাদের শর্তে কিন্তু বলা আছে ওকে, প্রথম বলটা হবে লাল, দ্বিতীয় বলটা হবে হোয়াইট এবং তৃতীয় বলটি হবে ব্লু। প্রথম বলটা যদি রেড হতে হয় তাহলে আমাদের রেড বল আছে কয়টা? এখানে 7টা। 7টা বল থেকে একটা বল আসতে হবে। তো আমাদের সম্ভাব্য ঘটনা হবে কি? 7C1 ডিভাইডেড 16C1। এখানে গুণ হবে যেহেতু অ্যান্ড আছে, তাই তো? দ্বিতীয় বলটা যখন উঠাবো, দ্বিতীয় বলটা কি হবে? সাদা হবে। সাদা বল কয়টা আছে এখানে? 5টা। তাহলে এখানে হবে কি? 5C1 ডিভাইডেড, এখানে একটা বল এবার কমে যাবে না? হ্যাঁ স্যার। তাহলে হবে কি? 15C1। কারণ কি? নট রিপ্লেসমেন্ট কথাটা বলা আছে, নট রিপ্লেসিং। বলগুলো কিভাবে উঠানো হয়েছে নট রিপ্লেসিং এর ক্ষেত্রে? একটা বল উঠালাম, সেটা দেখলাম, আর পাত্রে না ফেলে নিজের কাছে রেখে দিলাম। পাত্রে ফেলে দেওয়া মানে কি? রিপ্লেস করা, মানে পুনঃস্থাপন করা। বলটি যেখানে ছিল সেখানে রেখে দিলাম। আর নট রিপ্লেসমেন্ট মানে হলো একটা বল উঠালাম, দেখলাম, আর পাত্রের মধ্যে রিপ্লেস করলাম না, নিজের কাছে রেখে দিলাম, তখন সেটাকে বলা হবে নট রিপ্লেসিং, যেমনটি আমরা এখানে করছি। তাই নট রিপ্লেসিং যখন হবে তখন প্রত্যেকবারই বল কমতে থাকবে। প্রথম বলটা যখন সাদা বল উঠালাম, উঠিয়ে ওই সাদা বলটা কিন্তু আর পাত্রের মধ্যে ফেলি নাই, ওটা নিজের কাছে রাখছিলাম। তাই কি হলো? মোট বল কিন্তু একটা কমে গেল। বাট এখানে কিন্তু বল কমে নাই, কারণ প্রথম বলটা আমরা উঠাইছিলাম কি? লাল বল। দেখো রেড বল 7টা থেকে একটা রেড বল উঠানো হয়েছে, কিন্তু এখানে
হোয়াইট বল তো ঠিক আছে তাই না? হোয়াইট বল তো কিন্তু 5টাই আছে, মোট বল একটা কমে গেল, মানে এই যে রেড বল একটা কমে গেল, তার মানে মোটের থেকে একটা বল কমে গেল। ঠিক একই ভাবে এখানে গুণ দেব দিয়ে লাস্ট বলটা হচ্ছে কি 4, তাহলে আমরা এখানে 4 3 1, এবার হবে কি তাহলে 14 3 1। তার মানে এখানে রেড বল একটা উঠাইছিলাম, এই রেড বলটা নিজের কাছে রাখলাম আর ফেললাম না, তাহলে পরবর্তীতে কি হলো, আরো একটা বল কমে গেল না? এখানে বল হবে এবার কয়টা, 14টা, তাহলে 14 C1। ঠিক আছে, এইবার আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, কে বোঝো নাই আমাকে বলো, আবার বোঝাই দেই যদি না বুঝে থাকো। 15, প্রত্যেকবারই একটা বল, একটা করে এখানে বল স্যার আরেকবার বুঝিয়ে দেন। আবার বোঝাবে, ওকে ফাইন। 4096 আর ও সরি, এখানে তো এখানে একটু কম যেত, এখানে হলো 16 ইন্টু 15 ইন্টু 14, হ্যাঁ বলো 3360 360, রাইট। আর উপরে হচ্ছে 140 7 ইন্টু 5 ইন্টু 4 ইকুয়াল টু কত হবে, 140। 140 ইকুয়াল টু 140 ভাগ 3360 0.04 অন 04, এটা হবে অ্যান্সার। হ্যাঁ, দেখো দুইটা জিনিস, একটা হলো উইথ রিপ্লেসমেন্ট আর উইদাউট রিপ্লেসমেন্ট। এটা কি রিপ্লেসিং বা উইথ রিপ্লেসমেন্ট যখন আসবে বা যখন উইথ রিপ্লেসমেন্ট হবে, তখন আমাদের কি হবে, নিচের বল একটাও কমবে না। কেন কমবে না? উইথ রিপ্লেসমেন্ট বলতে কি, একটা বল আমি ব্যাগ থেকে উঠালাম, সেটা দেখলাম কোন কালারের, আবার ওই ব্যাগের মধ্যে ফেলে দিলাম। মাইক্রোফোনটা একটু অফ করো, শব্দ আসে। ঠিক আছে, তো যেহেতু আমরা ব্যাগের মধ্যে আবার ফেলে দিচ্ছি, সুতরাং আমাদের কিন্তু মোট বলের সংখ্যা একটাও কমবে না। ক্লিয়ার তো? একইভাবে যখন নট রিপ্লেসমেন্ট হবে, তখন বলটা কিভাবে উঠানো হবে, একটা বল উঠাবো, সেটা দেখবো, আর ওই পাত্রের মধ্যে রিপ্লেস করবো না, আবার নিজের কাছে রেখে দেবো। তাহলে যখন আমি নিজের কাছে রাখছি, তখন কি প্রত্যেকবারই একটা করে বল কমতে থাকবে না? যখন নট রিপ্লেসমেন্ট হবে, যে কারণে আমরা দেখো প্রথমে এখানে 16C1 করছি, মোট বল একটা কমে গেল 15C1, তারপর 14C1। মানে নট রিপ্লেসমেন্ট হলে প্রত্যেকবার যে বলগুলো উঠানো হবে, সেই বলগুলো আর ব্যাগের মধ্যে ফেলা হবে না। ঠিক আছে, আর সব একই। প্রত্যেকবারে প্রথমে দেখো এখানে রেড বল উঠছিল, রেড বলটা কিন্তু নিজের কাছে রাখছি, এজন্য পরের বার এখানে মোট বলের সংখ্যা একটা কমে গেল, বাট এখানে কিন্তু উঠতেছে কি হোয়াইট বল, হোয়াইট বল তো কমে নাই, যে কারণে হোয়াইট পাঁচটাই ছিল 5C1 বাই মোট বল একটা কমে গেল। ঠিক একইভাবে পরবর্তীতে আছে ব্লু বল, ব্লু থেকে একটা আসবে, আর মোট বল দুইটা কমে গেল, 14 থেকে একটা আসবে। এবার আমরা ক্যালকুলেশন করলে এটা, কারোর কোনো সমস্যা আছে কিনা, বুঝতে পারছো এটা, উইথ রিপ্লেসমেন্ট উইদাউট রিপ্লেসমেন্ট? হ্যাঁ স্যার। আর কারো সমস্যা আছে কিনা? তাহের? রিপ্লেসমেন্টের সময় তো আগের মতোই থাকবে, রাইট, আগের মতোই থাকবে। যখন মানে নো রিপ্লেসমেন্ট হবে, তখন একটা একটা করে মোট বল থেকে কমে যাবে। কমে যাবে, রাইট, এইটুকু পার্থক্য। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। প্লাবন, সাথীর কি অবস্থা? সাথী একেবারে চুপচাপ, বুঝতে পারতেছো কিনা? জি স্যার, বুঝতে পারতেছি। স্যার আচ্ছা, আপনার অ্যানসার স্যার বুঝছি স্যার। আচ্ছা, অ্যান্সার হচ্ছে 0.04 আর এটার অ্যান্সার হচ্ছে 0.03। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আমরা এবার পরবর্তী অঙ্কে চলে জয় যাই। বফুন ভাই। দেখো এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই 34 নম্বর অঙ্কটা অনেকবার পরীক্ষায় এসে গেছে। এ জয় রেডিও অফ কর। কর্ম 34 নম্বর অঙ্কটা দেখো, এতক্ষণ আমরা কিন্তু একটা পাত্রের ক্ষেত্রে বল উঠানো হয়েছে, এবার আমরা যেটা করব দুইটা পাত্রের ক্ষেত্রে। চৌত্রিশ নম্বর অঙ্কটা দেখো, 34। দেখো বলছে দেয়ার আর 5 হোয়াইট অ্যান্ড 3 ব্ল্যাক বলস ইন এ ব্যাগ। বলছে একটা ব্যাগে
5টা সাদা বল এবং 3টা কালো বল রাখা আছে। অ্যানাদার ব্যাগ contain 4 white and 5 black balls. If one ball is drawn from each of the bag, বলছে দুটো পাত্র থেকেই যদি একটা করে বল উঠানো হয়, আচ্ছা, ডিটারমাইন্ড দ্য ফলোইং প্রবাবিলিটি, সম্ভবত বের করতে হবে। 1 নম্বরে বলছে বোথ আর হোয়াইট, দুটোই সাদা হবার সম্ভাবনা কত। 2 নম্বরে বলছে বোথ আর ব্ল্যাক, দুটো বলই কালো হবার সম্ভাবনা কত। 3 নম্বরে বলছে ওয়ান হোয়াইট অ্যান্ড ওয়ান ব্ল্যাক, একটা সাদা হবে এবং একটা কালো হবে। আচ্ছা, রিকোয়ারমেন্ট গুলো আমরা পরে দেখবো, অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে 2টা ব্যাগে মানে বল রাখা হয়েছে। তো বলের অঙ্ক আসলে আমরা প্রথমে কোন বল কয়টা করে আছে সেটা দেখে নেব এবং মোট বলটা বের করে নেব। আমাদের এখানে কিন্তু ব্যাগ আছে 2টা, তাই আমরা প্রথমে লিখবো ফার্স্ট ব্যাগ এবং এখানে লিখবো সেকেন্ড ব্যাগ। ঠিক আছে? তো এখন ফার্স্ট ব্যাগে কি কি আছে দেখো, হোয়াইট বল আছে হচ্ছে 5টা, তাহলে আমরা এখানে লিখতে পারি হোয়াইট বল ইকুয়াল টু কয়টা আছে, 5টা। আর ব্ল্যাক বল আছে কয়টা, 3টা। সেকেন্ড পাত্রে কি আছে, অ্যানাদার ব্যাগ কন্টেইনস 4 হোয়াইট, তাহলে হোয়াইট বল আছে কয়টা, এখানে 4টা, তাই না? আচ্ছা, ব্ল্যাক বল আছে হচ্ছে 5টা। এখানে টোটাল বল কয়টা, 5 আর 3, এখানে আছে 8টা, এখানে 5 আর 4 9টা হলো টোটাল বল। তো আমাদের প্রথম কাজ ছিল এটা, আমরা করে নিলাম যে মোট বল কয়টা করে আছে সেটা আমরা বের করে নিলাম, তাই তো? এবার 1 নম্বর রিকোয়ারমেন্টে চলে যাব। 1 নম্বরে বলছে দ্য প্রবাবিলিটি অফ গেটিং both are white. দেখো, মূল জিনিসটা কি, তোমাকে শর্তটা দেওয়া হলো, তোমার কাছে 2টা ব্যাগ আছে। প্রথম ব্যাগে আছে হোয়াইট বল 5টা, ব্ল্যাক বল 3টা, মোট বল আছে 8টা। দ্বিতীয় আরেকটা ব্যাগ আছে যেখানে হোয়াইট বল আছে 4টা, ব্ল্যাক বল আছে 5টা, মোট বল আছে 9টা। এবার তোমাকে বলা হলো যে প্রথম পাত্র থেকে এবং দ্বিতীয় পাত্র থেকে একটা বল উঠাও, প্রথম পাত্র থেকে একটা বল উঠাও এবং দ্বিতীয় পাত্র থেকে একটা বল উঠাও। তাহলে 2 পাত্র থেকে 2টা বল উঠাবো আমরা। হ্যাঁ স্যার। বলছে কি এই 2টা বলই সাদা হবে তার সম্ভাবনা কত। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি P সমান সমান, আমি প্রথম পাত্র থেকে যদি একটা বল উঠাই এবং সেই বলটা যদি সাদা হতে হয়, তাহলে কি করতে হবে, আমার এই পাত্রে দেখতে হবে যে মোট কয়টা সাদা বল আছে। এখানে পাত্রে কয়টা বল সাদা আছে, 5টা, স্যার তাই না? 5টা। তাহলে 5টা সাদা বল থেকেই কিন্তু একটা সাদা বল আমার আসতে হবে, তবেই কেবলমাত্র আমার এই যে বলটি উঠাবো সেই বলটি সাদা হবে, তাই না? এজন্য আমরা এই 5টা থেকে একটা নিলাম, অর্থাৎ 5C1। আর এটা হলো আমাদের সম্ভাব্য ঘটনা, মোট ঘটনা হচ্ছে 8C1। অর্থাৎ প্রথম পাত্র থেকে একটা বল উঠাবো সেটা সাদা, দ্বিতীয় পাত্র থেকেও একটা বল উঠাবো সেটা সাদা হবে, তার সম্ভাবনা বের করতে বলছে। তো প্রথম পাত্র থেকে যখন আমরা বল উঠাবো তখন আমাদের সম্ভাব্য ঘটনা কি হবে, যেহেতু সাদা বল উঠতে হবে তাই সাদা 5টা থেকে একটা বল আসতে হবে, অর্থাৎ 5C1। আর মোট বল কি, 8C1। এটা হলো সম্ভাব্য ঘটনা, এটা মোট ঘটনা। আচ্ছা, এবার আমরা কি করব, এখানে গুণ দেবো, যেহেতু 2টা মিলেই আমাদের একটা ঘটনা। এবার দ্বিতীয় পাত্র থেকে একটা বল উঠাবো, সেই বলটিও সাদা হবে। দ্বিতীয় পাত্রে সাদা বল আছে কয়টা, মোট 4টা। তাহলে এখানে হবে কি 4C1 ডিভাইডেড, এখানে আসবে 9C1। তো এই হলো আমাদের অঙ্ক। এখানে আসবে 5/8 ইন্টু 4/9 সমান সমান কত হলো, 9 গুণ 8, 8 9 72, 4 হবে 20, ইকুয়াল টু
কত হয় এখানে? আহ, ও, 0.27। হ্যাঁ 0.27, 0.277, আমরা 287, এটা অ্যান্সার। ঠিক আছে, কারণ কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে আমাকে বলো। আচ্ছা, আমরা 2 নম্বর রিকর্ড এই জায়গায় স্যার সবসময় কি গুণই হইবে? না, এখানে তো অ্যান্ড আছে, আমরা দুইটা পাত্র থেকে দুইটা বল উঠাচ্ছি, ঠিক আছে, এবং বল দুইটা কি সাদা, ফার্স্ট বলটা সাদা, অ্যান্ড এই যে ফার্স্ট পাত্র থেকে যে বলটাও সাদা, এবং দ্বিতীয় পাত্র থেকে যে বলটা উঠানো সেটিও সাদা হবে। আর ব্যবহার করতে হবে, তাহলে লুনা তোমার মোবাইল এটা একটু বন্ধ করো। ভাই জয় তুই একটু বল। জয় জয় জয়, আচ্ছা, তো এখানে যেহেতু দুইটা বলই সাদা হবে, অর্থাৎ প্রথম পাত্র ফার্স্ট বল ইজ হোয়াইট অ্যান্ড সেকেন্ড বলও হোয়াইট হবে। ঠিক আছে, এখানে অ্যান্ড ব্যবহার করা হয়েছে, যে কারণে আমরা এখানে দেব হচ্ছে নেটে সমস্যা। হয়তো বা আমার তো কারেন্ট আছে যায় না। ও তাহলে আমারটা ঠিক আছে, আমি বলছি আমারটাই সমস্যা। না আছে। হ্যাঁ পেলাবনের নেট নাই, আরেকটাই সমস্যা। পেলাবনের নেটের সমস্যা। তারপর বেড়া মজা লাগছে। ভালো জিনিস আজকে মানে কি জানো সেকেন্ড ইয়ারের নাকি ফর্ম ফিল আপের তারিখও দিয়েছে। দেখলাম 10 তারিখ থেকে শুরু হইবে আজকে। 1 তারিখ নাকি শেষ। ও আবার নতুন করে আবার দিবে, নতুন করে আবার দিবে। আগামী মাসও লাগবে, এখন তো জুলাই মাস চলে না, জুলাই। ও প্রত্যেকবার হয় না, মানে ফর্ম ফিল আপ এক পর্যায়ে শেষ হয়, তারপর মানে তারপর আবার কিছুদিন পর নতুন করে ফর্ম ফিল আপের তারিখ দেয়। হ্যাঁ ওই আবার অনেকেই দেখছে হঠাৎ করে, মানে সবাই অবাক যে এত তাড়াতাড়ি নোটিশ দিছে। জয়ের মনে হয় মোবাইলে সমস্যা আছে, লেগে সাউন্ড ক্যারক্যার করে খালি। আমি তো একটা ফেল করছি, আমার তো পরীক্ষা এ যায় তো সমস্যা হইছে, মিউট করো না কা। কি রে, কি অবস্থা? স্যারে গেলে কই? তোমরা সবাই কথা বলো, আমি কারণ নেটের সমস্যা। আচ্ছা চেক করতে হবে। জি স্যার। ওকে, তো এখানে যেটা হবে বলছে বোথ আর ব্ল্যাক, দুটোই কালো হবার সম্ভাবনা কত? ঠিক আছে, বোথ আর ব্ল্যাক। তো ব্ল্যাক হতে হলে আমাদের যেটা করতে হবে, প্রথম ব্ল্যাক বল থেকে একটা বল আসবে, 3C1। 3C1 দেখতে সমস্যা হচ্ছে? না স্যার 3C1 প্রথম পাত্রে আমাদের কালো বল আছে কয়টা? 3টা না? প্রথম পাত্রে আমাদের কালো বল আছে 3টা। সো জি স্যার। 3C1 ডিভাইডেড হবে হচ্ছে 8C1 ইন্টু দ্বিতীয় পাত্রে আমাদের কালো বল আছে হচ্ছে 5টা, 5C1 ডিভাইডেড 9C1 ইকুয়াল টু 8 3 আর উপরে আছে 5 8। আমরা যদি আবার একটু ক্যালকুলেশন করি, সেটা এটা হবে 9, 72 হবে এখানে, 3 এ 5 15।
তো এখান থেকে 15কে যদি আমরা ভাগ করি, 15 ভাগ 72, 0.20 0.20। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। কারোর কোনো সমস্যা আছে কিনা? প্রশ্নটা পড়ে একটু বলে আর আমি তো কোনো ছবি লেখা রাখতে পাইনি, শুধু কথা শুনতে পাই। আচ্ছা আচ্ছা, ওকে, আমি একটু দেখতে না পেলে স্ক্রিনে টান দাও। জয় তোর মাইক্রোফোন কি আপনি চালু হয়ে যায়? জয় ওরকম করে গে জয়ের অটো মাইক্রোফোন আপনি চালু হয়ে যায়। হেডফোন থাকলে খুলে নিতে পারে, কারণ নাইলে ওই অনেক সময় হেডফোন দিয়ে সাউন্ড এরকম গ্যার গ্যার করতেছে। হেডফোন দিয়ে জয় কথা মানে কিছু ক্লিয়ার। বলতে চাচ্ছে। আমি কথা জয়। বললে কিছু তোমার কথা বাইতে পারে ভাই, তুমি বললে না কিছু। জয় তুমি শুধু হাত তোলো। হ্যাঁ, করলে কি তেলাবনের মাঝখানে নেট ভালো। তেলাবন বাগানে আস না? বাগান এসে হ্যাঁ কয়েল জ্বালাই লইছি। তাহলে পয়সা গেল কই আমাদের? তোরা বুঝে পারিস না মানে এই ঘরে ওই কিন্তু যে জায়গায় যাই সব জায়গায় নেটে ঘর বসে। নেটে গর্ব, কিন্তু তোমার মোবাইলের সাউন্ড বুঝতে পারে। সারে গেলে কই এবার? আইবে আমি দেখতে পাও না, দেখতে সারে আবার জয়েন করতে এস। নাইমা হ্যাঁ, এমবি পর থেকে কলেজ থেকে টাকা দিবে আমাদের? কি টাকা? এই যে ফোনে এমবি যাইতেছে। ও, তোমরা স্যারের লাগে আলাপ করে লবা যে স্যার আমাকে কি ডিসকাউন্ট দিবেন, আমরা যে মোবাইলে আমাকে যে টাকা পয়সা যায়, এটা স্যারের কবা। মনে হয় যে আমি ঠিক করছি এরকম। ওই যা হাজার গেছে যা। এমবি যায় না, তো ক্লাস করতেছে কি তোমাদের এমবি দিতেছে? এই জয় আবার কি কয় বা বুঝি না। সবাই হাত তুলন লাগবে। এবার সারে আমার লেখা দেখে সারে আরে তো পাইনি। তুই কালকে লাগাইছো। টেস্ট লাগাইছিল না এখন। বেল্লাল বন্ধু তুমি চুপ কেন আল্লাহ কিছু পাবো বলো? পড়ালে তোরা সবাই পাবি। হ্যাঁ হইবে কেমনে? এই তো সারে কাটতে দিস। তুমি ক্যান্সেল আশিকের দেখো না। লুনা কি সুস্থ এখন? আসছে স্যার, আসছে। আরে দেখো এবার না স্যার, দেখা যায় না। না স্যার। লুনা কাইটে আবার জয়েন কর, তার ঠিক হইতে পারে। আর সবাই দেখতে পাইতেছে। এবার মনে হয় সমস্যা আছে। মাঝে মাঝে ওরকম হয়, দেখা যায় না। সারে চলবে গেলে এবারে এই দেখছো ওর তো এই সমস্যা। সারা তো সবাই দেখতে পারি, ও দেখতে পারে না। আরে জানে সারে আছে। এটা সারে কই যে আমরা দেখতে পাই যে সবাই, আমরা বলতে সবারই সমস্যা। সবাই আজ জায়গায় দাও। মিনিট আছে। তুমি না ব্যাগে যায় ঢুকি তো তোরা ক্লাস শুমারে যায়। এখন তোরা ক্লাস কর, আমি ওই গ্রামে তো সর্বার এই কারণে হয়তো বা আমি দেখতে পাইনি। ও হ্যাঁ, হইতে পারে। তোরা কে দেখো, আমি তো এমন তো করে না। তুই চশমা দিয়ে লো। সব কালা দেই। কালো চশমাটা পর। লুনা কবে গেছো? আজকেই গেছে নাকি লুনা?
তো দুপুরে বিকেলে আইছো নাকি? ওই তো। হ্যাঁ দুপুরে দুপুরে ভালো। হাফিজ স্যারের অঙ্ক করছো কেউ? আমি মনে হয় কালকে সকালে যাম না অফিস আচ্ছা বন্ধু আসতো ও ভাই আমি পাই আচ্ছা না লাইনে তো আমি কাটতে দিই তোরা ক্লাস কর আমার সবাই কালকে বুঝাই দিস অঙ্ক ও এই তো ভালো। হ্যাঁ, একজন বের হয়ে যাবে এর লিগে সবাই বুঝিয়ে দেবে এ বুঝলো তো আমি প্রত্যেকদিন বের হয়ে যাবো সবাই মিলে আমার বুঝাই আমি তো নেটের সমস্যার কারণে তোরা ক্লাস করতে পারি না এদিক থেকে চাও স্যারে এখন নাই পামু কেমন? এইটাই তো আমি তো সারে চেষ্টা করতেছে আমার লাগে কাটতে আমি তো ওগুলো গিয়ে সবাই লিখতে চেষ্টা করে আমি কাটতে দিই তোরা করে এমনি ভিডিও হইলে হ্যাঁ পাই যাবি এনে আর কি। কাহিনী তো আপনি লাগাইয়ে দিচ্ছেন সারে তো বাইরেই গেছে আর আছি 13 মিনিট। হ্যাঁ আমি বাইরে বাইরে সারে বাইরে গেছে সারে আবার ঢুকলেই তো হয় আমি একটাই দেখছি স্যার আসছি। না তোমরা লোনার দোষ দিও না। না না লুনার দোষ না, আর মাঝে মাঝে সবাইই বাজ্য করে। হাফসা আবার কি খবর? হাফসা নাকি জয়েন করতে পারতেছে না। আমি তো বললাম আমি তো ঢুকছি তো স্যারের একটু বলো, আমি কি স্যারে তাহে তো তবু খোঁজ খবর রাখে। হুম জয় বন্ধু তুই কি পাও না বন্ধু মাইক্রোফোনটা মিউট করে রাখ এবার দেখতে পাচ্ছি কিনা? আমার খোঁজ কেউ রাখে না। হ্যাঁ স্যার দেখা যায়। লুনা দেখতে পাই কিনা? স্যার লুনা একটু গ্রামের দিকে গেছে তো এই জন্য মনে হয় পায় না। ও আবার সিটিতে আছে। মানে কই যেন কইলো সরবাইরা সম্ভবত, মানে এটা হলো ওর দাদা বাড়ি এসে। এখন আমি তো ওগুলো কি জঙ্গলে জমতে জঙ্গলে যাই লাইন পেয়ে কিনে ওই তো স্যারই তো আমাকে তো দেখাইতেছে, আমরা তো দেখতে আছি। আমি কি আবার রাসেল ভাইবার আছে কিন্তু। লুনা সাবধানে যাইও। আবার ডেঙ্গু হইতাছে এখন ও আচ্ছা সারে ভিডিও রেকর্ডটা দিলে আমার সুবিধা হইবে আমি করতে আচ্ছা 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 ভিডিও রেকর্ড দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা আমরা এটা একটু শেষ করি। 3 নাম্বার, ঠিক আছে? হ্যাঁ স্যার। 3 নম্বরে কি বলছে দেখো, ওয়ান হোয়াইট অ্যান্ড ওয়ান ব্ল্যাক। ওয়ান হোয়াইট অ্যান্ড ওয়ান ব্ল্যাক। তো পি ইকুয়াল টু প্রথম পাত্র থেকে যে বলটা উঠানো হবে সেই বলটা কি হবে? হোয়াইট বল হবে। এখন প্রথম পাত্র হোয়াইট বল আছে কয়টা? পাঁচটা, প্রথম তাই না? পাত্রের মধ্যে আছে 5টা। তাহলে 5C1 ডিভাইডেড 8C1 ইন্টু দ্বিতীয় পাত্র থেকে যে বলটা উঠানো হবে সেই বলটা হবে কি? কালো। ব্ল্যাক। হ্যাঁ ব্ল্যাক। এখন ব্ল্যাক কালারের বল আছে কোনটা এখানে? কয়টা? 5টা, তাই না? 5টা। তাহলে আমরা এখানে লিখবো 5C1 ডিভাইডেড 9C1 9C1 ইকুয়াল টু, এবার ক্যালকুলেশন করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটা পেয়ে যাব। এখানে 5 ডিভাইডেড 8 ইন্টু 5 ডিভাইডেড 9 ইকুয়াল টু 72, আর উপরে থাকবে হচ্ছে 25। তাহলে কত হয়? 25 ডিভাইডেড 72 ইকুয়াল টু 0.34। এটা হলো অ্যান্সার। কারোর কোনো সমস্যা আছে কিনা?
কারোর কি কোনো সমস্যা আছে আমাকে? হ্যাঁ, না স্যার, না স্যার। আচ্ছা। আমি বাইরে নেমেও কিছু দেখতে পাইনি। তাহলে তুমি বসে থাকো, শুনতে কথা শোনো। কথা শুনি, কথা স্পষ্ট। তাহলে ওই শুনতে থাকো। আচ্ছা, সমস্যা নেই, আজকে একটু সমস্যা হয়েছে, আগামী দিন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, কারণ আমার ওই ডিভাইসটা না পাইলে আমি তোমাদের একটু ক্লিয়ারলি নিতে পারতেছি না। হ্যাঁ, আগামী দিন ইনশাল্লাহ আমি ওইটা হাতে পেয়ে যাব, তখন আর তোমাদের এই জাতীয় সমস্যা হবে না আমি আশা করি। ঠিক আছে, জি স্যার। আমি যখন স্ক্রিন থেকে তোমাদেরকে এই জিনিসটা দেখানোর চেষ্টা করব, তখন দেখবো খুব স্মুথলি এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, আমরা একটু বাসার কাজ দিয়ে দিই। পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। স্যার 35 নম্বর? হ্যাঁ, 35 নম্বর। স্ক্রিন শেয়ার করে তাহলে বুঝতে পারবো। বই দিয়ে দেখি। 35 নম্বর। হ্যাঁ, এখানে বলছে there are 3 gold and 4 bronze coin in one bag। বলছে একটা ব্যাগে 3টা গোল্ডের এবং 4টা ব্রোঞ্জের কয়েন রাখা আছে। another bag contains 2 gold and 4 bronze coin। এবং আরো একটা পাত্রে 3টা গোল্ড এবং 4টা ব্রোঞ্জের কয়েন রাখা আছে। if only one coin is drawn from selecting a bag randomly। বলছে if only one coin is drawn, তো একটা কয়েন উঠানো হয় from selecting a bag randomly। বলছে যে কোনো একটা ব্যাগকে আগে সিলেক্ট করব, কোন ব্যাগ থেকে যে উঠাতে হবে সেটা কিন্তু বলে নাই। প্রথমে বলছে কি যে কোনো একটা ব্যাগ আগে আমরা একটু সিলেক্ট করে নেব এবং সেই ব্যাগ থেকে একটা বল উঠাবো। এই বলটা বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং দ্য কয়েন উইল বি গোল্ড অন। বলছে ওই কয়েনটা গোল্ডের হবে তার সম্ভাবনা কত। অঙ্কটা কি বুঝতে পারছো? বলছে দুইটা স্যার পাত্রে, এখানে দুইটা ব্যাগ থেকে একটাই বল উঠাইতে হবে। হ্যাঁ, এখন কোন ব্যাগ থেকে যে উঠাতে বলছে সেটা কিন্তু তোমাকে নির্দিষ্ট করে বলে নাই। হ্যাঁ কথাটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, মূল বিষয়টা কি আমি আবার ধরো দুইটা ব্যাগ আছে এখানে, তাই না? এই ব্যাগ দুটো থেকে ধরো এখানে তোমার হচ্ছে প্রথমে বলছে কি আমরা দুইটা ব্যাগ, তো আমরা ফার্স্ট ব্যাগ ধরে নেই, ফার্স্ট ব্যাগ এবং আরেকটা কি সেকেন্ড ব্যাগ, তাই না? ফার্স্ট ব্যাগে কি কি আছে? গোল্ড। গোল্ড কয়েন আছে কয়টা? 3টা। ব্রোঞ্জ, এই ব্রোঞ্জের কয়েন আছে কয়টা? ফার্স্ট ব্যাগে 4টা। সেকেন্ড ব্যাগে গোল্ডের কয়েন আছে 2টা। ব্রোঞ্জের কয়েন আছে 4টা। টোটাল আছে কয়টা? এখানে 6টা, আর এখানে আছে হচ্ছে টোটাল 7টা। এই তো। এখন দেখো প্রথমে এবার তোমাকে বলছে কি যে কোনো একটা পাত্র থেকে একটা তোমার কয়েন উঠাতে হবে এবং ওই কয়েনটা হবে কি গোল্ডের। সেটা তোমাকে কিন্তু বলা হয় না যে প্রথম পাত্র থেকে একটা বল উঠাও, সেই বলটা হবে কি গোল্ডের, অথবা দ্বিতীয় পাত্র থেকে একটা বল উঠাও, সেই মানে কয়েনটা হবে কি গোল্ডের। এরকম কিছু বলে নাই। বলছে একটা সিলেক্ট করে, যে কোনো একটা পাত্র সিলেক্ট করে নাও তুমি এবং সেখান থেকে একটা কয়েন উঠাও, সেই কয়েনটা হবে কি গোল্ডের। ঠিক আছে, তো কিভাবে করতে হবে দেখো। 1 নম্বর রিকোয়ারমেন্ট, আমরা এখানে রেকর্ড প্রবাবিলিটি লিখি, কারণ অতগুলো ইংলিশে লাইন লিখতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমরা এখানে লিখবো রেকর্ড প্রবাবিলিটি। তার মানে আমাদের কাছে যে প্রবাবিলিটিটা নির্ণয় করতে বলছে
আমরা এখন সেটাই বের করব। এর কি মাইক্রো শুনতে সমস্যা? পাবো। রেকর্ড প্রবাবিলিটি বলতে কি বোঝানো হয়েছে এখানে? দেখো, তোমাকে বলছে দুইটা পাত্র থেকে যে কোনো একটা পাত্র সিলেক্ট করো আগে, এবং ওই পাত্র থেকে একটা বল উঠাও। বলটা হবে কি? গোল্ডের, তাই তো? তো প্রথমে আমি ধরে নিলাম আমি প্রথম পাত্রটাকেই সিলেক্ট করে নিলাম। ধরে নিলাম কি? প্রথম পাত্র সিলেক্ট করে নিলাম। এখন দুইটা পাত্র থেকে প্রথম পাত্রটা সিলেক্ট করার সম্ভাবনা কত হবে? 1/2। বুঝতে পারছো? দুইটা পাত্র থেকে প্রথম পাত্রটা সিলেক্ট করার সম্ভাবনা হবে 1/2। এখানে প্রথমে দেখো, এখানে দুইটা পাত্র, তাহলে এখানে মোট ঘটনা হবে দুইটা। হ্যাঁ, তার ভিতর থেকে প্রথম পাত্রটা সিলেক্টেড হওয়ার সম্ভাবনা কত? সিলেক্টেড হতে গেলে প্রথম পাত্রটা সিলেক্টেড হতে গেলে তার সম্ভাব্য ঘটনা হবে 1, আর এখানে মোট ঘটনা হবে 2। তার মানে আমি প্রথমে প্রথম পাত্রটা সিলেক্ট করে নিলাম। প্রথম পাত্রটা সিলেক্ট করার সম্ভাবনা হচ্ছে 1/2। এটা কি বুঝতে পারছো? এবার আমি প্রথম পাত্র থেকে একটা বল উঠাবো, বলটি হবে গোল্ড। প্রথম পাত্র থেকে যদি একটা বল ওঠে এবং সেই বলটা গোল্ড হতে হয়, তাহলে এখানে দেখো, গোল্ডের বল আছে কয়টা? 3টা। কয়েন আছে 3টা, তাহলে 3C1 ডিভাইডেড টোটাল কয়েন আছে 7টা, তাহলে 7C1 প্লাস, এই গেল একটা ঘটনা। আরেকটা ঘটনা কি? আমরা দ্বিতীয় পাত্রটাকে সিলেক্ট করতে পারি। আমার তো বলে নাই যে প্রথম পাত্রটা থেকে তুমি একটা কয়েন উঠাও এবং সেই কয়েনটা গোল্ড হবে, এমনটা বলে নাই। বলছে কি, তুমি এই দুইটা পাত্র থেকে যে কোনো একটা পাত্র সিলেক্ট করো, সেখান থেকে একটা বল উঠাও। এখন কোন পাত্রটা সিলেক্ট করতে বলছে সেটা বলে নাই। এজন্য আমি প্রথমে ধরে নিলাম কি, প্রথম পাত্রটা সিলেক্ট করব এবং সেই পাত্র থেকে একটা গোল্ড বল ওঠার সম্ভাবনা বের করব, প্লাস দ্বিতীয় পাত্রটা সিলেক্টেড হওয়ার সম্ভাবনা বের করে নেব এবং দ্বিতীয় পাত্র থেকে একটা বল ওঠার সম্ভাবনা বের করব। তো এবার দেখো, আমি যদি দ্বিতীয় পাত্রটাকে সিলেক্ট করি, দ্বিতীয় পাত্রটা সিলেক্ট করার সম্ভাবনা হচ্ছে 1/2। এবার দ্বিতীয় পাত্র থেকে একটা বল উঠাবো, বলটি হবে কি? গোল্ড। তাহলে এখানে গোল্ড আছে দুইটা, দুইটা থেকে একটা বল আসবে ডিভাইডেড 6C1, 6টা থেকে একটা বল আসবে। তার মানে প্রথম যে হাফ, এটা হলো প্রথম পাত্র সিলেক্ট করার সম্ভাবনা। দ্বিতীয়টা হলো ওই পাত্র থেকে একটা বল উঠাবো, ওই বলটি গোল্ড হওয়ার সম্ভাবনা। এটাও তাই, প্রথম যে হাফ, এটা হলো এই দ্বিতীয় পাত্রটা সিলেক্ট হওয়ার সম্ভাবনা, এবং এই ব্র্যাকেটের মধ্যে যে সম্ভাবনাটা বের করছি সেটি হচ্ছে দ্বিতীয় পাত্র থেকে একটা গোল্ড বল উঠবে, গোল্ড কয়েন উঠবে, তার সম্ভাবনা হলো এটা। কে বোঝেনি বলো? আমি বুঝিনি। এবার এবার 3/7, আচ্ছা আবার বুঝাবো। এখানে 1/2 ইন্টু 2/6, ঠিক আছে? তো এখানে 7 দুগানি 14 হবে, আর এখানে থাকবে 3 প্লাস 6 দুগানি 12 হবে, 2 এর 1, 2 1 কি 2। তো এইবার যদি আমরা এটাকে একটু লসাগু করি, তাই না? লসাগু করলে কত আসে? 12 দুগুণে 24। আচ্ছা, লসাগু দরকার নেই, তো আমরা একবারই একটু করে ফেলতে পারি। যেমন 3 কে 3/14 কত হলো? 0.21। 2/12 ইকুয়াল টু 0.17, ইকুয়াল টু 0.17 প্লাস 0.237, 0.37।
জয় জয় অফ কর অফ কর জয় মিউট কর। আচ্ছা, সবাই জয়েন হয়ে গেছে তাই না? শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, শোনা যায়। আচ্ছা, আজকে একটু ডিস্টার্ব হয়ে গেল অনেকবার। যাই হোক, টেকনিক্যাল সমস্যা তো থাকবেই। তো এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? কে কে বোঝো না আমাকে বলো। তোমরা বোঝোনি কে কে অঙ্কটা? আর আমার একটু বুঝাই দেন। হ্যাঁ, অবশ্যই বুঝাই দেবো। আচ্ছা দেখো, আমাদের অঙ্কটাতে বলছে কি যে দুইটা পাত্র, প্রথম পাত্রে 3টা গোল্ড এবং 4টা ব্রোঞ্জ, দ্বিতীয় পাত্রে 2টা গোল্ড 4টা ব্রোঞ্জ আছে। এই মিলে হচ্ছে 2টা পাত্র। তো অন্যান্য অঙ্কগুলোতে যেমনটা তোমাকে বলা হয়েছিল যে প্রথম পাত্র থেকে একটা বল উঠাও, বলটা সাদা হবে, বা দুটো পাত্র থেকেই একটা করে বল উঠাও, বলটা সাদা বা কালো, কিছু একটা বলে দেওয়া হয়েছিল, তাই না? এই অঙ্কটা একটু ব্যতিক্রম এই কারণে এখানে কোনো পাত্র সিলেক্ট করা হয়নি। তোমাকে বলছে যে কোনো একটা পাত্র সিলেক্ট করে নাও আর একটা বল উঠাও, বলটা সাদা হবে তার সম্ভাবনা কত, তাই না? এখন আমাকে যে কোনো একটা পাত্র সিলেক্ট করতে বলছে র্যান্ডমলি। এখন কোনটা যে কোন পাত্রটা যে আমাদের সিলেক্ট করতে হবে তা কিন্তু নির্দিষ্ট করে বলে নাই, তাই না? তাহলে আমি কি করতে পারি? আমাকে দুইটা অপশন আছে আমার এখানে। দুইটা অপশন হলো, প্রথম পাত্রটা একবার সিলেক্ট করে নিলাম এবং সেখান থেকে একটা বল উঠাবো, বলটি সাদা হবে তার সম্ভাবনা বের করবো। অথবা দ্বিতীয় পাত্রটা সিলেক্ট করে নেব এবং সেখান থেকে একটা বল উঠাবো, সেই বলটা সাদা হবে। তো এই দুইটা ঘটনার সম্ভাবনা যোগ করে দিলে মোটামুটি ভাবে আমাদের যে কোনো একটা র্যান্ডমলি পাত্র সিলেক্ট করে তার থেকে একটা বল উঠালে বলটি সাদা হবার সম্ভাবনাটা আমরা পেয়ে যাব। যে কারণে আমরা কি করলাম, প্রথমে দেখো এই যে হাফ, দুইটা পাত্র থেকে একটা পাত্র সিলেক্টেড হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/2, অর্থাৎ এই পাত্রটা সিলেক্টেড হওয়ার সম্ভাবনা 1/2, কারণ এখানে পাত্র হচ্ছে দুইটা পাত্র থেকে প্রথম পাত্রটা সিলেক্টেড হওয়ার সম্ভাবনা হচ্ছে 1, এখানে সম্ভাব্য ঘটনা হবে 1 আর মোট ঘটনা হচ্ছে 2। ওই যেমনটি আমি প্রথম দিন বলছিলাম না যে এখন বাইরে বৃষ্টি হবে, তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা কি 1/2, কারণ এখন দুইটা ঘটনা ঘটতে পারে, হবে বৃষ্টি হবে অথবা হবে না। আর আমি বলছিলাম যে এখন বাইরে বৃষ্টি হবে তার সম্ভাবনাটা, বৃষ্টি হলে একটা ঘটনা ঘটবে, তাই এখানে সম্ভাব্য ঘটনা হবে 1 আর মোট ঘটনা হবে 2। ওই যে প্রথম দিন আমি যেভাবে বলেছিলাম এখানে ঠিক সেই ঘটনাটাই, এখানে মোট দুইটা জিনিস, দুইটা বিষয়, তাই না? তাহলে এখানে মোট ঘটনা ঘটতে পারে দুইটা। প্রথম পাত্রটা সিলেক্টেড হওয়ার সম্ভাবনা 1, তাই এখানে প্রথম পাত্র সিলেক্টেড হওয়ার সম্ভাবনা 1/2 লিখেছি এবং প্রথম পাত্র থেকে একটা বল উঠালাম, বলটি হবে কি গোল্ড, সরি কয়েন উঠালাম, কয়েনটি হবে হচ্ছে গোল্ডের। তো এখানে গোল্ড আছে হচ্ছে 3টা, তাহলে 3টা থেকে একটা আসবে, এটা হবে আমাদের সম্ভাব্য ঘটনা। মোট ঘটনা হচ্ছে, টোটাল বল আছে 7টা, তাহলে 7টা থেকে একটা কয়েন আসলো। তাহলে প্রথম পাত্রটা সিলেক্ট করার সম্ভাবনা হাফ এবং ওই পাত্র থেকে একটা কয়েন উঠাবো, সেই কয়েনটা গোল্ড হবার সম্ভাবনা হচ্ছে এইটা 3C1/7C1। ক্লিয়ার তো এটুকু? এবার আমরা এখানে লিখবো প্লাস। অথবা দ্বিতীয় ঘটনাটা কি করতে পারে, দ্বিতীয় পাত্রটা সিলেক্টেড হতে পারে। তো দ্বিতীয় পাত্রটা সিলেক্টেড হওয়ার সম্ভাবনা কি 1/2, কারণ আমার কিন্তু এখানে বলে নাই যে প্রথম পাত্রটা সিলেক্ট করো এবং সেখান থেকে উঠাও, বাট আমরা যেমনটা করছি এটা প্রথম পাত্র সিলেক্ট করলাম। হ্যাঁ বলো নাদিম। আর এই যে প্লাস চিহ্ন দিলেন এই জায়গায় তো, হ্যাঁ মানে এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। তোমাকে কি বলা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বুঝাচ্ছি প্লাসটা কেন হলো। দেখো, তোমাকে বলা হলো দুইটা পাত্র থেকে যে কোনো একটা পাত্র সিলেক্ট করো এবং একটা একটা কয়েন উঠাবা, সেই কয়েনটা হবে কি গোল্ড। এখন আমার কাছে যদি এই ঘটনা আমি ঘটাতে চাই, তাহলে
দুইটা ভাবে ঘটানো যায়। সেটা কি, হয় আমি প্রথম পাত্রটা সিলেক্ট করতে পারি, সেখান থেকে একটা বল উঠাতে পারি, অথবা অথবা ইংরেজিটা কি, ওয়ার, তাই না? অথবা দ্বিতীয় পাত্রটা সিলেক্ট করতে পারি, সেখান থেকে একটা কয়েন উঠাতে পারি, যে কয়েনটা হবে কি, গোল্ড। বুঝতে পারছো এবার? অথবা থাকলে আমরা কেন প্লাস লিখি, ওয়ার থাকলে কেন প্লাস লিখি? নাদিম, প্রথম পাত্র সিলেক্ট করলাম এবং সেখান থেকে একটা বল উঠাতে পারি, এই একটা ঘটনা ঘটতে পারে। অথবা কি করতে পারে, দ্বিতীয় পাত্রটা সিলেক্টেড হতে পারে এবং সেখান থেকে একটা বল উঠতে পারে, সেখান থেকে একটা কয়েন উঠতে পারে, যেটা হবে কি, গোল্ড। এই মোট হচ্ছে দুইটা ঘটনা। আমরা কি করব, দুইটা ঘটনা যোগ করলে আমাদের টোটাল সম্ভাবনার মানটা আমরা পেয়ে যাব। ঠিক আছে? ঠিক আছে। বুঝলি নাদিম, তাই তো? না, আমরা বুঝতে পারছি। স্যার আরো কয়েকটা বুঝতে অঙ্ক পারছি, করি। মানে প্রথমটা থেকে সম্ভাবনা আছে, আবার দ্বিতীয়টা থেকে, এই দুইটা মিলে আমরা বের করছি। দুইটা মিলাই আমরা মোট টোটাল সম্ভাবনাটা বের করলাম। কারণ আমাকে কিন্তু এখানে বলে দেয় না যে তুমি প্রথম হ্যাঁ স্যার, পাত্রটা সিলেক্ট নির্দিষ্ট করে, কোনো দেওয়া নাই, এই জন্য দুইটা দেওয়া নাই। থেকে বের করে নিছি। তাইলে আমরা কি করতে পারি, যে এখানে কি কি ঘটনা ঘটতে পারে। ধরো কোনো একজন, তুমি কি করতে পারো, প্রথম পাত্রটা সিলেক্ট করতে পারো, সেখান থেকে একটা বল উঠাতে পারো, আবার তাহলে দ্বিতীয় পত্র select তার একটা করতে পারি। সম্ভাবনা হতে পারে। অথবা তুমি দ্বিতীয় পাত্র সিলেক্ট করতে পারো, সেখান থেকে একটা বল উঠাতে পারো, তার জন্য আরেকটা সম্ভাবনা হতে পারে। এর বাইরে কিন্তু আর কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নাই, তাই না? আচ্ছা স্যার। তো এই দুইটা সম্ভাবনা আমরা যোগ করে দিলে টোটাল সম্ভাবনাটা আমরা পেয়ে যাব। এখানে ঠিক সেই কাজটুকুই করা। ঠিক আছে? হ্যাঁ স্যার। এখন এটা একটু জটিল প্রসেস, মানে এটা একটু বুঝে বুঝে করতে হবে, তুমি কিছু অঙ্ক করলে বুঝতে পারো। তবে একটা মজার ব্যাপার এবং আসার কথা হলো, তোমাদের পরীক্ষায় অন্তত এই সাবজেক্টটার ক্ষেত্রে একেবারে হুবহু ডিজিট সহকারে প্রশ্ন আসে পরীক্ষা। কি বললাম, বুঝতে পারছো? তা তো ভালো। হ্যাঁ, হুবহু বই থেকে কেন প্রশ্ন আসে, যে এই এই সাবজেক্টের বই জাতীয় বিশ্ববিদ্যালয়ের থেকে যারা বের করছে, এই একটা মিলেনিয়াম গাইডই বের করছে, এবং সারা বাংলাদেশে এই মিলেনিয়ামের যে বইটা, এই বইটাই চলে। প্রশ্ন করলে এর থেকেই করে। এখন ওই যে আগের দিন তোমরা আবার বললে না যে স্যার বোর্ডের প্রশ্ন আসবে না, সম্পূর্ণ বাইরের থেকে আসবে, তো সেরকম যদি হয় তাহলে বিষয়টা আলাদা। তো আসলেও এই নিয়মের মধ্যে থাকবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই খুব একটা। প্রত্যেক বছর যে অঙ্ক আসে হুবহু অঙ্ক আসে এখান থেকে। ঠিক আছে? মানে কোনো কিছু চেঞ্জ করে না, সরাসরি অঙ্কগুলো উঠাই দেওয়া হয় এখান থেকে। এবং এই জাতীয় অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, এখন আমরা যে অঙ্কগুলো করছি আর কি। He has to work A and B at probability of getting work A is এত। আচ্ছা, ওটা দরকার নেই আমাদের। 36 নম্বর দরকার নেই, 37 নম্বরে চলে যায়। 37 নম্বরটা খুব ছোট্ট একটা অঙ্ক, এটা করে দিয়ে মোটামুটি আমরা আজকে সমাপ্ত করি নাকি? 37। লুনা কি দেখতে পাচ্ছ এবার? লুনা মনে হয় নাই স্যার। ও মনে হয় বাংলাদেশে আছে কিনা। না এখন নাই, যে ওখানে হচ্ছে একটু নেটওয়ার্কের সমস্যা ছিল আমার যেটা মনে হয়, যে কারণে দেখতে পাচ্ছ না। আর কারণ মনে হয় কোনো সমস্যা হচ্ছে না নাকি? সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা, আমরা এখানে বলের অঙ্ক করবো তো, 37 নম্বর অঙ্ক, বলের অঙ্ক। এখানে বলছে দেয়ার আর 5 রেড অ্যান্ড 6 ব্ল্যাক বলস ইন এ বক্স। একটা বক্সে 5টা লাল বল এবং 6টা কালো বল আছে। 7 balls আর ড্রন অ্যাট র্যান্ডম। 7টা বল র্যান্ডমলি উঠানো হলো। ফাইন্ড আউট ফ্রম দ্য বক্স থেকে 7টা বল র্যান্ডমলি উঠানো হলো। এবার আমাদের বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং 3 রেড অ্যান্ড 4 ব্ল্যাক বলস। এটা তোমাদেরও পারা উচিত, যে সম্ভবত বের করতে হবে 7টা বল উঠাবে, এই 7টার মধ্যে 3টা লাল বল হবে এবং 4টা কালো বল হবে, তার সম্ভাবনা কত। খুবই সহজ অঙ্ক। দেখো, আগে কোন বল কয়টা করে আছে আমরা সেটার একটা টোটাল করে ফেলবো। তো লিখি হেয়ার রেড ইকুয়াল টু 5, ব্ল্যাক ইকুয়াল টু
6, টোটাল ইকুয়াল টু 5 আর 6 11, তাই না? এবার আমরা রেকর্ড প্রবাবিলিটি লিখি। পি ইকুয়াল টু কি বলছে, এই টোটাল 11টা বলের একটা পাত্র থেকে 7টা বল উঠানো হবে, তাই না? 7টা বলের মধ্যে 3টা বল হবে লাল এবং 4টা বল হবে কালো। তাহলে 3টা বল লাল হতে গেলে লাল বল আছে কয়টা আমাদের ব্যাগে? 5টা। তাহলে 5টা থেকে 3টা বল আসবে, অর্থাৎ 5C3 ইন্টু 6টা থেকে কয়টা বল আসবে? 4টা কালো বল আসবে। তার মানে 3টা হবে লাল বল এবং 4টা হবে কালো বল। 3টা লাল বল অবশ্যই লাল বল থেকে আসতে হবে, 5টা লাল বল থেকে আসবে, আর 4টা কালো বল হচ্ছে 6টা কালো বল থেকে আসবে। টোটাল হচ্ছে 11C7। এই তো অঙ্ক, আর কিছু আছে এখানে? দেখো এখানে 11C7টা কিভাবে করতে হবে আমি তো দেখাই তোমাদের। প্রথমে আমরা 11 চাপ দেব, দেখতে পাচ্ছ নাকি? আর 11, তারপর হচ্ছে ভাগ, শিফট ভাগ, তারপর হচ্ছে 7 ইকুয়াল টু কত হলো? 330। 5C3, তো এখানে 5 শিফট ভাগ 3 ইকুয়াল টু 10 ইন্টু আবার 6C4 করবো, তার মানে 6 শিফট ভাগ চাপ দিলাম, তারপর হচ্ছে 4 ইকুয়াল টু চাপ দেবো, কত হবে? 15। সেইটা কি আপনার ওই আলাদা করে করা যায় না, মানে খাতায় রাখ করা যায় না এমনি ক্যালকুলেটর ছাড়া স্যার? ও না, ক্যালকুলেটর ছাড়া করা যায়, তো ও করবো কেন আমরা? এটা জটিল প্রসেস। না মানে যায় কিনা অন্যভাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যায়, অবশ্যই যায়। নাদিমের আবার জটিল জিনিস পছন্দ। না, ও জটিল যেখানে আমাদের হাতে ক্যালকুলেটর আছে সেখানে অত জটিল প্রসেসে না যাওয়া সবচেয়ে ভালো। 330 ওই 10 ইন্টু 15, তাই না? সমান সমান যেটা হবে এটাকে আমরা ভাগ করব 330 দিয়ে, কত আছে? 0.45, 0.45। এই হচ্ছে অঙ্ক। কারোর কোনো কথা বুঝতে সমস্যা থাকলে আমাকে বলো। কারোর কোথাও সমস্যা আছে কিনা? তোমাদের বাসার কাজ থাকবে 38 নাম্বার, ঠিক আছে? 38 নম্বর, হ্যাঁ, 38 আর 39, ঠিক এই আছে দুটো অঙ্ক বাসার কাজ থাকবে, নাকি আরো দুই একটা দেবো? 40 একই নিয়মে থাকলে দিয়ে দেন। 40 নম্বর আমাদের দরকার নেই। হ্যাঁ, 41 নম্বর পরবর্তী অধ্যায়ের অঙ্ক, 40 নম্বর পরবর্তী অধ্যায়ের অঙ্ক, এটা আমাদের এই অধ্যায়ের অঙ্ক না। 38 39। হ্যাঁ, ওই দুইটা থাকুক। 45 নম্বরটাও আমি করে দেবো আগামী দিন, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে, ক্লাসগুলো একটু সমস্যা হচ্ছে আমিও বুঝছি তোমাদের, আর একটা দিন একটু ধৈর্য ধরো, আশা করি আমি ওইটা পেয়ে গেলে তোমাদের ক্লাসগুলো আরো স্মার্টলি নিতে পারবো এবং খুব ভালোভাবে নিতে পারবো ইনশাল্লাহ। তোমাদের বুঝতে সমস্যা হবে না, কারণ স্ক্রিনটা আমি তখন অনেক বড় করে দিতে পারবো, লেখাগুলো ক্লিয়ার হবে, কম্পিউটার দিয়েই আমি করতে পারবো, ঠিক আছে? তো যেহেতু সমস্যা হয়েছে আজকে অনেকটা, তারপরে আমরা বেশ অনেক অঙ্ক করতে পারছি। আসলে সমস্যাটা হলো, শোনো নাদিম, তোমাদের একটুখানি আমি আরো বলি, সেটা হলো যে এখন আমি অফলাইনে করতে পারি, ঠিক আছে, বাট আমি করতে পারতেছি না, তার কারণ। তো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।